সুস্বাগতম, শুভ সন্ধ্যা। দেখুন, ইউইএম বা ইউনিভার্সিটি অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট, আইএম গ্রুপের বা ইনস্টিটিউট অফ ইঞ্জিনিয়ারিং অ্যান্ড ম্যানেজমেন্ট গ্রুপের, তাদের কাছেও এই বার্তাটি আছে যেটা আমরা গত সপ্তাহের এপিসোডে করেছিলাম, যে থার্ড সেমিস্টারের ফলাফল বেরিয়েছে। সেমিস্টার দিয়ে ভাগ করা উচ্চ মাধ্যমিক, আমরা নিশ্চয়ই একটা বড় অংশের উচ্চ মাধ্যমিক ওয়েস্ট বেঙ্গল বোর্ডকে আমরা প্রায়োরিটি দেব, তার কারণ তাদের তো বিরাট সংখ্যায়। এবং সিবিএসসি এরকম ধরনের সেমিস্টার ভেঙে নাকি করেন, যেটা প্রফেসর সত্যজিৎ চক্রবর্তী বলেও ছিলেন। কিন্তু এখন কথাটা হচ্ছে যে এটা অভ্যাসের জায়গা থেকে প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি যেটা বলেছিলেন যে অভ্যাসটা করতে হবে, করতে তো হবেই, বিকল্প কিছু নেই। কিন্তু আমার ব্যক্তিগত সিটিভিএন এর সাংবাদিক হিসেবে আমি যেটা মনে করি যে এর মানে এই নয় যে থার্ড সেমিস্টারের রেজাল্ট বেরিয়ে গেল মানে বিভিন্ন কলেজে গিয়ে, প্রাইভেট ইনস্টিটিউট স্পেশালি গিয়ে আমি আমার নাম লেখালাম, পরে জয়েন্টে আমার র্যাঙ্কিং হলো 60,689, আর সে ভাবলো যে তো মশলা তো আমার এখানে নাম লিখেই গেছে, তো সুতরাং একে নিয়ে নেওয়া যেতেই পারে। তাতে স্ট্যান্ডার্ড অফ স্টুডেন্ট খুব খারাপ হয়, ওটা পলিসি হতে পারে না। তবে আমি ইউইএম এর পক্ষে থেকে বলতে রাজি আছি যে আপনারা আসুন না, আমাদের ইউইএম এর বা আইএম কলেজ সল্টলেকে আসতে পারেন, ইউইএম আমাদের যেটা নিউ টাউনে আছে আসতে পারেন, এসে দেখতে পারেন, ভাল লাগবে আপনার। এবং জয়পুর, যারা প্রবাসী বাঙালি বা দূরবর্তী অঞ্চলে, জয়পুর তো একটা মানে অসাধারণ, সব মিলিয়ে মিশিয়ে একটা দুর্দান্ত জায়গা, আমাদের খুব ভালো লাগার জায়গা। তো সেটা নিয়ে আমাদের আলোচনার একটা প্রারম্ভিকতাতে যাচ্ছি না, যাব সেকেন্ড ভাগে। কিন্তু আজকে আমাদের আলোচ্য বিষয় যেটা, সেটা হচ্ছে কি সরোজ বল্লভ দাস, এক ভদ্রলোক, ফেমাস ম্যান, ডেফিনেটলি বিখ্যাত ব্যবসায়ী, মিষ্টান্ন ব্যবসায়ী, তার দোকানের নাম, খ্যাতি ইত্যাদি আছে। তিনি একটা কমেন্ট করেছেন যে প্রসূন বাবু, আপনি বারবার করে বলছেন আপনার দুই অতিথি সাংঘাতিক পড়াশোনায়, ডক্টরেট, পোস্ট ডক্টরেট, এটসেট্রাস অ্যান্ড এটসেট্রাস, কোথায় কোনোদিন তো বলেননি যে তাদের যে শিক্ষা লাভটা তারা করেছে সেটা আমার নাতিও নিতে পারে, কারণ তার নাতি এবার হাই সেকেন্ডারি। যাই হোক, আমি মিস্টার দাসের কাছে ক্ষমা চেয়ে নিয়ে বলছি, দাস সাহেবের কাছে, যে এটা আমাদেরকে আপনারা ভাবিয়েছেন, সত্যি তো, যে তারা যেভাবে পড়াশোনা করেছেন এটা তো উদাহরণ হিসেবে যেতেই পারে। কারণ আজকের ইয়াং জেনারেশন যখন ক্রিকেট প্র্যাকটিস করতে যায়, তাদের বাপ মা বা কোচ তো বলে যে সৌরভের মতন প্লেয়ার, তার মতন যদি হও, তার সৌরভ কি ছিল তো জানতে হবে। তাহলে একটা ভালো স্টুডেন্ট হতে গেলে, ভবিষ্যৎ গড়তে গেলে, আমাদের অতিথিরা তাদের ছেলেবেলা থেকে কিভাবে পোস্ট গ্রাজুয়েট বা ডক্টরেট বা পোস্ট ডক্টরেট করেছেন, সেই ইতিহাসটা তাদের কাছ থেকে শুনে নেবেন। কাজটা সোজা না, সব জিনিস শুনলেন না সেইভাবেই যে আপনার ছেলে মেয়ে তৈরি হবে তা নয়, কিন্তু আমি আশাবাদী যে চেষ্টাটা করতে পারবো। আমার ডান দিকে রয়েছেন প্রফেসর ডক্টর বিশ্বজয় চ্যাটার্জি, তিনি ভাইস চ্যান্সেলর ইউইএম জয়পুর। ওয়েলকাম স্যার। নমস্কার। এবং আমার বাদিকে রয়েছেন প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী, ডাইরেক্টর আইএম গ্রুপ। ওয়েলকাম স্যার। আপনার কাছেই যাই, নমস্কার। যে আপনার ছেলেবেলা থেকে উঠে আসাটা ঠিক স্ট্র্যাটেজিক্যালি কিভাবে পড়াশোনা করেছেন, যেটা আপনাকে আজকে একজন ডক্টরেট ইঞ্জিনিয়ার হতে সাহায্য করেছে? দেখুন, আমি খুব প্রাউড সান অফ দ্য সয়েল। আমি এখনো রেগুলার বিভিন্ন ডিবেটে কথা হয়, যেহেতু আমি বিদেশে রেগুলার যাতায়াত করি, অলমোস্ট হাফ টাইম এখানে থেকে হাফ টাইম বিদেশে থাকি, রেগুলার কথা হয় যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম ভালো না বিদেশের এডুকেশন সিস্টেম ভালো। আমি কিন্তু সব জায়গাতেই লড়ে যাই যে ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম অনেক ভালো। তখন আমার কাছে প্রশ্ন আসে যে এটা কি করে তুমি বলছো ইন্ডিয়ার এডুকেশন সিস্টেম ভালো, বিদেশের এই র্যাঙ্ক এই র্যাঙ্ক এই। আমি বলছি যে ইন্ডিয়ার যদি এডুকেশন সিস্টেম ভালো না হতো, তাহলে বিদেশে গিয়ে ইন্ডিয়ানরা এত ভালো কি করে করছে? তারা তো হয়তো তারা একটা এমবিএ করেছে ইউএসএ তে, হয়তো একটা পিএইচডি করেছে ইউএসএ তে, কিন্তু যেটা ফরমেটিভ ইয়ার্স, স্কুল কিন্তু এই সব যে ভিত্তিটা, সব যে এই বড় বড় লোকেরা সাকসেস পেয়েছে, সবার স্কুলিং হচ্ছে আমাদের সিবিএসই বোর্ড, ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা স্টেট বোর্ড বা আইসিএসসি বোর্ড, সবার এখানে। এবং বেশিরভাগ লোকের
কলেজটাও এখানে। আগেকার দিনে কিন্তু কলেজে বিদেশ যাওয়ার চলটা ছিল না, হায়ার এডুকেশনে ছিল, মাস্টার্সে ছিল, পিএইচডি, যেটা আমিও গেছি, মাস্টার্সে গেছি, কিন্তু কলেজও আমরা এখানেই করেছি। সুতরাং আমাদের দেশের এডুকেশন সিস্টেম, আমাকে অনেকেই বলে যে না ওটা তো একটা র্যাট রেস, ওটা তো একটা বিভিন্ন মানে খুব কম্পিটিশন এবং আমি সব মানছি, কিন্তু তাতে আমরা দেখেছি যে আউটপুটটা, আমি শুধু আমি নয়, আমার যত কলিগস আছে, যত জুনিয়র সিনিয়ররা আছে, সবাই আজকে খুব ভালো করছে। কেন? কারণ এই যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট, যে আমাকে শিখতে হবে, আমার বন্ধু পারছে বা আমার দাদা সিনিয়ররা ভালো করছে, আমি কেন করব, এই যে একটা কম্পিটিটিভ মাইন্ডসেট, এই মাইন্ডসেটটা আমার মনে হয় খুব দরকার, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে কম্পিটিশনের সাথে আসে কোলাবোরেশন। এই যে একটা গ্রুপ স্টাডি মাইন্ডসেট বা গ্রুপ স্টাডি কালচার যেটা আমাদের দেশে আছে, এটাও কিন্তু খুবই হেল্পফুল। কেন? কারণ না, ধরুন একটা ছাত্র বা ছাত্রী পড়াশোনা করতে করতে না পদে পদে কনসেপ্টে আটকে যায়, অঙ্ক করতে গিয়ে আটকে যায়। সেখানে যদি গ্রুপ স্টাডি করে, তাহলে যে কনসেপ্টটা বুঝেছে সে ওকে বুঝিয়ে দেবে। সবসময় তো টিচারের কাছে, যতই হোক টিচারের কাছে যাওয়া হোক, কিন্তু একটা বন্ধু যেভাবে পাশে বুঝিয়ে দিতে পারছে, সেটা টিচার তো একটা জায়গায় আছে, কিন্তু বন্ধুরাও যদি গ্রুপ স্টাডিতে কোলাবোরেট করে, হেল্প করে, তাহলে সেটা অনেক হেল্প করে। সুতরাং আপনি যে প্রশ্নটা করলেন, আপনার কথা, হ্যাঁ আমার কথাটা, আমি কিন্তু সান অফ দ্য সয়েল, আমি কিন্তু এই স্কুল কলেজ এনভায়রনমেন্ট থেকে বড় হয়েছি এবং আমি খুব প্রাউড। আমি কখনোই এটাকে কোনোভাবেই আমি বিশ্বাস করুন, আমি এত ইন্টারন্যাশনাল ফোরামে যাই যেখানে সবসময় হয় যে ইন্ডিয়া তো এডুকেশন সিস্টেম খুব বাজে, রোড মেমোরাইজেশনকে ইন্ডিয়া সাপোর্ট করে এবং বিদেশে এসে হ্যান্ডস অন লার্নিংকে সাপোর্ট করে। আমি সব জায়গায় লড়ে যাই যে যদি এতই বাজে হতো তাহলে আজকে তোমরা কি করে এখানে এসেছো। এগুলো বেশিরভাগ ইন্ডিয়ান এনআরআইরাই গল্পে বলে। এবং এরা কি করে আজকে মাইক্রোসফটের হেড, গুগলের হেড, ব্যাংক অফ আমেরিকার হেড, সব জেপি মর্গানের, সব কি করে ইন্ডিয়ান অরিজিনের ছেলেমেয়েরা হচ্ছে? কারণ স্কুল কলেজ সিস্টেম খুবই ভালো ওখানে। হ্যাঁ, হতে পারে আউটপুট ভালো, তার জন্য হয়তো আমরা একটা কম্পিটিটিভ ইয়ের মধ্যে দিয়ে যাই, একটা র্যাট রেসও আছে অবশ্যই, কিন্তু এই যে বললাম যে কম্পিটিশনের সাথে এই যে কোলাবোরেশনটা, এই যে গ্রুপ স্টাডি, এই যে কম্পিটিশন, এটা কিন্তু ইন্ডিয়াতে খুব ভালো তৈরি করে দেয় একটা ছেলে বা মেয়েকে। হ্যাঁ, এটার সাথে সাথে আমি বলবো যে এই যে বিদেশের যে হ্যান্ডস অন লার্নিং সিস্টেমটা, প্রজেক্ট বেসড লার্নিং সিস্টেমটা, এটাও ভালো, এটাও আমাদের সময় থেকেই ছিল। আমাদের যে একদম হ্যান্ডস অন লার্নিং ছিল না তা না, কিন্তু আমাদের তো স্কুলও আছে, যেমন আইএম পাবলিক স্কুল আছে। আমরা কিন্তু দেখছি যে এখন সিবিএসই কারিকুলাম, এনইপি কারিকুলামে কিন্তু ইন্টারডিসিপ্লিনারি হ্যান্ডস অন লার্নিং বা এই রোড লার্নিং থেকে সরে গিয়ে এআই কে ইউজ করা বিভিন্ন টিচিং লার্নিং এ, ভাইভা ইউজ করা। এআই কি এখন স্কুলে আসছে? হ্যাঁ, এআই তো এখন সব স্কুলে, সিবিএসই কারিকুলামে এআই চলে এসেছে এবং আমাদেরও আইএম পাবলিক স্কুলে এআই দিয়ে পড়ানো হচ্ছে, স্কুল একদম ছোট বাচ্চাদের। সুতরাং আমি কিন্তু ভেরি প্রাউড অফ আওয়ার এডুকেশন সিস্টেম। এবং যখনই কেউ বলে যে এটা রোড মেমোরাইজেশনকে সাপোর্ট করে, আমি তাদের এটুকু বলতে চাই যে দেখুন, সেটা একটু পার্সন সেন্ট্রিক, কিন্তু আমাদের কিন্তু শুধু রোড মেমোরাইজেশন করলে আমাদের যে কম্পিটিটিভ এক্সামগুলো হয়, জয়েন্ট এন্ট্রেন্স, আইএমজেডব্লিউ, ডব্লিউজেডব্লিউ, জেই মেন্স, এই যে বিভিন্ন শুধু রোড মেমোরাইজেশনে কিন্তু কোনো মতেই কেউ এগুলোতে ভালো করতে পারে না। কেন? কারণ এগুলোতে প্রত্যেক কোয়েশ্চেন থাকে, যেটা আমি আমার মেয়েকে শেখাই, ট্রিক কোয়েশ্চেন্স, যে তুমি যদি মুখস্থ বিদ্যায় ভাবো যে এটা প্লাগ করে দেবে, তাহলে কিন্তু উত্তরটা ভুল হবে। তুমি প্রশ্নটাকে 2-3 বার পড়ো, প্রশ্নটার মধ্যে কি ট্রিক আছে বোঝার চেষ্টা করো, করে উত্তর দাও। প্রশ্ন কিন্তু মুখস্থ বিদ্যা করে কম্পিটিটিভ এক্সামে কোনো মতেই হবে না। এবং বোর্ড এক্সামেও আজকাল আস্তে আস্তে একটু ট্রিক কোয়েশ্চেন শুরু করছে। হ্যাঁ, বোর্ড, এবং সেটা আজকে না, আমাদের সময় থেকেও ছিল যে মুখস্থ বিদ্যা দিলেই ফাঁদে পা দেবে, মনে হবে যে ও আছে, এটাতে তো এই বিজ্ঞান মুখস্থ বিদ্যা দিয়ে হবে না। সুতরাং
যে এটা একটু পার্সন স্পেসিফিক, কিন্তু এটা সব টিচার এবং স্কুল টিচাররাও বলা শুরু করেছে, কনসেপ্ট বেস লার্নিং করো, হ্যান্ডস অন লার্নিং করো, ক্রিটিক্যাল থিঙ্কিং করো, প্রবলেম সলভিং করো, মানে রোড মেমোরাইজেশন করা বা এআই কে দিয়ে টুকে দেওয়া সেগুলো বন্ধ করো। সুতরাং এটা একটু পার্সন স্পেসিফিক, কিন্তু আমি আবার বলবো যে আমি এই সিস্টেমের মধ্যে দিয়ে এসেছি যেখানে স্কুল লাইফ থেকে, হ্যাঁ, যেখানে কম্পিটিশনের মাধ্যমে কম্পিটিটিভ পরীক্ষা, বারবার প্র্যাকটিস কোয়েশ্চেন সলভ করা, এক্সারসাইজ কোয়েশ্চেন যেগুলো ওয়ার্কড আউট এক্সাম্পল বইয়ের প্রত্যেকটা সলভ করা, এক্সারসাইজ কোয়েশ্চেন সলভ করা, ভাইভা দেওয়া, মানে মক এক্সাম দেওয়া, এবং সেগুলো আমি বলবো আজকের দিনে এআই এর সাহায্যে সেগুলো আরো ইজি হয়ে গেছে। কেন? কারণ ধরুন আমাদের সময় ধরুন লাস্ট 10 years এর কোয়েশ্চেন পেপার আমি খুঁজে পাচ্ছি, আপনি এআই কে জিজ্ঞেস করুন, এক্ষুনি ও লাস্ট 10 years কোয়েশ্চেন পেপার জেনারেট করে দেবে। আরেকটা যেটা খুব সুবিধা আমি মনে করি হয়েছে, যে আমাদের সময় না অনেক সময় অ্যান্সার কিটা দেওয়া থাকতো, অ্যান্সারটা সলভ করা থাকতো না কম্পিটিটিভ এক্সাম বা বিভিন্ন এক্সামের কোয়েশ্চেন পেপারে। সেখানে যদি কোথাও আটকে যেতেন, ধরুন একটা গ্রুপ স্টাডি করছেন বা টিচারদের জিজ্ঞেস করছেন, কিন্তু অনেক সময় সেটা সম্ভব হতো না, তখন আমরা কিছু সময় কিছু অঙ্ককে ভাবতাম যে এটা তো কিছুতেই পারছি না। কিন্তু এখন এআই আসা মানে হেল্পফুল হয়েছে কি, এআই তে আপনি ওটা স্ক্যান করে তুলে দিন, এআই ওটা সলিউশনটা করে দেবে। সুতরাং কোথাও যদি ইফ ইউ আর স্টাক, সেই স্টাক জায়গা থেকে এআই ইউজ করে এআই কিভাবে স্টেপ বাই স্টেপ সলিউশনটা করছে দেখে নিলে, তাহলে কিন্তু মানে স্টাক হওয়ার এই যে ব্যাপারটা, যেটা অনেক সময় খুব ফ্রাস্ট্রেট করে ভালো স্টুডেন্টদের না, খুব মানে আপনি একটা পাজলের মতো, মানে একটা অঙ্ক করছেন কিছুতেই পারছেন না, সেটা ঠিক আছে, হ্যাঁ প্রথমেই চেষ্টা না করে আমি বলবো না এআই ইউজ করতে, চেষ্টা করুন সব রকম, সেটাতে কয়েকদিন চেষ্টা করুন, ভাবুন, ইয়ে করুন, কিন্তু তারপরেও যদি আটকে যান, এআই ইজ এ গুড ওয়ে টু ফাইন্ড আউট দ্য হাউ টু সলভ ইট। তো সুতরাং আমি বলবো যে পড়াশোনা একই রয়ে গেছে, এখনো ছাত্রছাত্রীদের নোটস লেখা উঠেছে, যতই ছবি তুলুক বা টিচারদের কথাটাকে ভয়েস রেকর্ডারে আজকাল রেকর্ড করে ফেলে, যতই সেগুলো করুক, কিন্তু এই যে হিউম্যান যে ক্যাপাবিলিটি গুলো, হ্যাঁ, নোটস লেখা, আলোচনা করা, ডিসকাস করা, ক্রিটিক্যাল থিঙ্কিং, যতই এআই ইউজ করুক, এআই কে কিন্তু পুরোপুরি রিপ্লেস করা উচিত না নিজের শেখাটাকে। সুতরাং ঠিকমতো গাইডেন্স নিলে এআই বা এই যে নোটস লেখা বা এই যে মানে ক্লিক করে ছবি তুলে নেওয়া বা ভয়েস রেকর্ড করে, এগুলোকে ইউজ করেও এখনো কিন্তু পড়াশোনাটা মোটামুটি ওরমই রয়ে গেছে। নিজেই হাতে কলমে শিখতে হবে, নিজেকেই সলভ করতে হবে, এবং কম্পিটিটিভ থাকতে হবে, যে না ও আমরা বন্ধুরা ভালো করছে, আমি কেন ভালো করবো, ঠিক আছে? সেটাকে আপনি বিশ্বাস করেন যারা এই মুহূর্তে দেখছেন তারা সেটা অ্যাডাপ্ট করতে পারবে? দেখুন, ভালো ছাত্রছাত্রীরা কিন্তু আজকালও সেরকমই আছে। আমি তো IMU ডাইরেক্টর থাকার জন্য আমি তো রেগুলার ভালো ছাত্রছাত্রীদের সাথে ইন্টারঅ্যাক্ট করি। ওরা কিন্তু মানে ভীষণ প্রবলেম সলভিং ভিত্তিক, সারাক্ষণ মানে অঙ্ক করছে, এক্সারসাইজ করছে, কোডিং করছে, সারাক্ষণ প্রবলেম সলভিং মাইন্ডসেট। এবং আমাদের IMUM এ আমার এর সাথে সাথে ওয়ার্কশপ, ল্যাব, সারাক্ষণ হ্যাকাথন, কম্পিটিশন। আজকেও আমাদের ক্যাম্পাসে রোবোটিক্স কম্পিটিশন, রোবোটিক্স ওয়ার্কশপ এসব হচ্ছে। তো সেই জন্য ওরা কিন্তু সেই এক্সারসাইজ করা বা ওয়ার্কড আউট এক্সাম্পল করার সাথে সাথে এই যে হ্যান্ডস অন রোবোটিক্স করা, এআই মডেল ট্রেনিং করা, এগুলো কিন্তু সারাক্ষণ চলছে, এবং সেই জন্য আউটপুটটা এত ভালো হয়। সেই জন্য আমি যেখানেই বলি, আজকেও এই রোবোটিক্স ওয়ার্কশপে যাদবপুরের দুজন প্রফেসর এসেছিলেন, একজন আমাদের অ্যালুমনাই যে এখন যাদবপুরের প্রফেসর, আর আরেকজন যাদবপুরের একজন সিনিয়র প্রফেসর। উনি বলছিলেন যে IMUM এর ছেলেমেয়েরা কিন্তু আমরা দেখি যখনই যাদবপুরে মাস্টার্স পিএইচডি করতে আসে, ওদের কিন্তু ফান্ডামেন্টালটা খুবই স্ট্রং, ওদের হ্যান্ডস অন লার্নিংটা খুবই স্ট্রং, এবং সবচেয়ে ভালো জিনিস যেটা আপনারা করেন, ডিসিপ্লিন। ওরা কিন্তু একটা পেডিগ্রি আছে, ওদের একটা ডিসিপ্লিন আছে, টিচারদের রেসপেক্ট করে, বসে কাজটা বললে কাজটা ঠিক মতো করে, যেটা কিন্তু আমরা দেখতে পাই অন্যান্য ছাত্রছাত্রীদের ভীষণ ইনডিসিপ্লিন। একটা বসে 3 ঘন্টা ধরে একটা কাজ করা, তাদের সেই পেশেন্সটা নেই। সিনিয়রদের রেসপেক্ট করা, টিচারদের কিভাবে রেসপেক্ট করতে হয় সেইগুলো জানে না।
হ্যাঁ, ইংলিশ বা কমিউনিকেশন স্কিলটা প্রপারলি নেই, লিখতে পারে না, একটা চিঠি লিখতে পারে না, একটা প্রবলেম ঠিক মতো লিখতে পারে না। তো এই বেসিক ফান্ডামেন্টাল যেটা আমরা বলি রিডিং, রাইটিং, ম্যাথস, ইংলিশ, মানে স্পিকিং, লিসনিং, এই যে বেসিক স্কিলগুলো, এইগুলো কিন্তু স্কুলগুলো যদি ভালো করে তৈরি করে দেয়, যেটা আমার মনে হয় বেশিরভাগ ভালো স্কুল করছে, তাহলে কিন্তু তার আর দেখতে হবে না। মানে একটা সলিড ফান্ডামেন্টাল ফুটিং থাকলে সাকসেস আসতে বাধ্য, 100% সাকসেস আসে। কিন্তু হ্যাঁ, একটা কম্পিটিটিভ মাইন্ডসেট থাকতে হবে। তার সাথে সাথে আমি বলবো আজকাল এই যে সুইসাইড করা বা ডিপ্রেশনে যাওয়ার যে একটা কালচার মানে খুব বেড়ে গেছে, যে এটাও স্কুল কলেজে শেখানো দরকার, যেটা আমরা IM, UM বা IM পাবলিক স্কুলে শেখাই, যে ফেলিওর অর্থাৎ ইকুয়াল টু লার্নিং স্টেপ। যত বড় লোক দেখছো, মানে সাকসেসফুল লোক, তারা তত বেশি ফেলিওর হয়েছে, শিখেছে। সো ডোন্ট গিভ আপ, কিপ অন ওয়ার্কিং হার্ড, আর বি ভেরি কম্পিটিটিভ। যদি মানে ইফ মাই ক্লাসমেট ক্যান ডু ইট, সো ক্যান আই, ইফ মাই সিনিয়র ক্যান ডু ইট, সো ক্যান আই। তারা যদি করতে পারে, আমি কেন পারবো? আমিও পারবো, আমি আরো বেশি চেষ্টা করবো, আমি আরো বেশি প্র্যাকটিস করবো। কিন্তু হ্যাঁ, ফেল করবো, প্রচুর ফেল করবো, কিন্তু হার মানলে চলবে, লেগে থাকবো। কাজেই আমরা একটা দিক শুনলাম, প্রফেসর বিশ্বজয় চ্যাটার্জি, আপনারটা কিন্তু একটু দীর্ঘ উত্তর হবে। সেটা হচ্ছে যে আপনি নিজেকে এই জায়গাটা নিয়ে আসলেন কি করে, 1। 2, আপনি কি বিশ্বাস করেন আজকের ছাত্রছাত্রীরা সেই জায়গাটা ধরতে পারবে? 2 এবং তৃতীয় ব্যাপারটা হচ্ছে যে হাউস প্র্যাকটিস, মানে আমি বাড়িতে পড়াশোনা করলাম বা করলাম, তা দিয়ে কি আরেকটা বিশ্বজয় চ্যাটার্জি না হোক বা আরেকটা সত্যজিৎ চক্রবর্তী না হোক, কিন্তু প্রতিষ্ঠিত কেউ একজন হতে পারছে? সেটা আপনার স্কুল লাইফ থেকে যদি আপনার নিজের বিবরণ দিয়ে একটা উদাহরণ হিসেবে আপনাকে তুলে ধরতে চাইছি। প্রথমত হচ্ছে বসুন্ধরা, আমি এমন কিছু একটা সাংঘাতিক কিছু মানে নই যে আমাকে একটা উদাহরণ হিসেবে সেট করবেন, সেটা নয়। উদাহরণ অনেক আছে আমাদের চোখের সামনে, যাদের দেখে আমাদের শেখা উচিত। অনেক নোবেল জয়ী, অনেক বড় বড় বিজ্ঞানী যারা পৃথিবীতে অনেক অনেক আবিষ্কার করেছে, তাদের চোখের সামনে রেখে আমরা অনেক কিছু শিখতে পারি এবং শিখতে থাকা উচিত। প্রফেসর ডক্টর সত্যজিৎ চক্রবর্তী ওনার প্রশ্নের উত্তরটা অবশ্য দেননি, যে উনি কি করে এই জায়গায় সেটা ধরবো। উনি অন্য উত্তর দিয়েছেন, পাশ কাটিয়েছেন, ধরবো সেটা। যাই হোক, এখন উনি একটা কথা যেটা বলছিলেন, যে ভালো ছাত্ররা সবাই এই জিনিসটা করতে পারে। তারা যা আমরা করে এসেছি বা যে সিনসিয়ারিটি আমাদের ছিল, সেটা ভালো ছাত্রদের সবসময় শিখতে পারে। দেখুন, এখানে আমি একটা কথা বলবো, যে দেখুন আমাদের IM, UM এর শিক্ষকদের না মাঝে মাঝে আমরা একটা জিনিস একটু ভুল করে ফেলি। আমি আপনার সত্যি কথা বলছি, সেটা হচ্ছে আমরা এই পুরো ভারতবর্ষের টপ 2 to 3% স্টুডেন্টকে নিয়ে ডিল করি। এটা বুঝতে হবে। মানে আমাদের IM, UM এ যারা পড়তে আসে, তারা কিন্তু ভারতবর্ষের টপ 2% র্যাঙ্কার। তারাই সুযোগ পায় পড়ার এবং তারা আসে, আমরা তাদের নিয়ে ডিল করি। ফলে আমরা অনেক কিছু মনে করি যে হ্যাঁ, এটা তো স্টুডেন্টরা পারবেই, আমি বলে দিলেই পারবে। কিন্তু যদি আমরা IM, UM এর বাইরে বেরিয়ে দেখি, তাহলে কিন্তু অনেক সময় আমরা বুঝতে পারবো যে অনেক কিছু জিনিস আছে যেগুলো স্টুডেন্টদেরকে আরো ডেপথে যাওয়া উচিত, এবং তাদের হাতটা ধরার জন্য শিক্ষকের প্রয়োজন রয়েছে। সঠিকভাবে শিক্ষকতা তাকে প্রদান করতে হবে। যেমন ধরুন, AI এর কথা উঠছিল, যে AI আসাতে একটা বিরাট সুবিধা হয়েছে, যে আমি কিছু একটা পারছি না অঙ্কের স্টেপ, তাহলে আমি ফট করে সেটা AI কে জিজ্ঞেস করে নেব, করে নিয়ে আমি সেটা শিখব। করে উনি কিন্তু একটা ডিসক্লেমার দিয়েছেন, খুব সুন্দর কথাটা বলেছেন, যে সবসময় আগেই সেটা করা উচিত না। সেটা কি করা উচিত, আগে নিজে চেষ্টা করো, একদিন পুরো চেষ্টা করো, একদিন ধরে পারলে না তখন AI কে জিজ্ঞেস করো। কারণ এখানে অসুবিধাটা কোথায় হচ্ছে জানেন? আজকের দিনের বাচ্চাদের সাথে যদি আপনি ইন্টারঅ্যাক্ট করেন, বেশিরভাগ ক্ষেত্রে দেখবেন, 99% কেসে দেখবেন যে বাচ্চারা সেভাবে ভাবেই না। বাচ্চারা সেভাবে ভাবেই না। আজকের দিনের বাচ্চারা ভাবে, আমি হঠাৎ এটা করতে যাব কেন? আমি যেখানে AI কে দিলে সঙ্গে সঙ্গে AI আমাকে বলে দিচ্ছে, খাটবো কেন? আপনি ভাবেন
এক্সারসাইজটা না করলে তো ক্যাপাবিলিটি ডেভেলপ করে। এবার সেটাই তো প্রবলেম। ঠিক যেরকম ফিজিক্যাল এক্সারসাইজ করলে ফিজিক্যাল ক্যাপাবিলিটি ডেভেলপ করে, মাথাটাকে ভাবালে তো মাথাটা ডেভেলপ করে। দেখুন স্যার, আমি একটা ফ্র্যাঙ্কলি আপনাকে বলি, আমাদের সময় টেস্ট পেপার বেরোতো, আপনাদের সময় টেস্ট পেপার ছিল ডেফিনেট করে। টেস্ট পেপারে যে অঙ্কর জায়গাটা থাকতো, অঙ্কটা করতে বসেই আগে পাল্টে দেখতাম যে আনসারটা কি রয়েছে, এটার আমাদের একটা কিউরিওসিটি ছিল। তাতে করে কি হচ্ছে যে উত্তরটা মগজে এসে গেলে আমার চেষ্টাটা কমে যায়। সেটা তো বটেই, তাই না? একদম তাই। হ্যাঁ স্যার। এখন দেখুন, আপনাকে যদি আজকে আমি বলি যে এইটা আপনি করুন, আপনি সেটা ভাববেন না এটা আমি করব কেন, আমি এআই কে জিজ্ঞেস করে নেব। তার কারণ হচ্ছে আপনার মাইন্ডে না প্রথমে একটা রেস্ট্রিকশন আসবে, আছে এআই কে কি করে এটা করাতে হয়। এটাও কিন্তু একটা ব্যাপার। আপনার বয়সী বা আমাদের বয়সী অনেকে এটা মনে করবে যে আচ্ছা এআই কে আবার করাবো, আবার এটা কোথা থেকে জিজ্ঞেস করবো, কিভাবে জিজ্ঞেস করবো, প্রম্পটটা কিভাবে লিখবো, কিভাবে দেবো, এগুলো না আমাদের অত সহজে আসে না। আজকালকার দিনের বাচ্চাদের এটা এত সহজে আসে যে তাদের কাছে ওটা কোনো ব্যাপারই না। আজকে আমি আমার মেয়েকে অনেক সময় যদি মানে মজা করে বলি, আচ্ছা তুই এটা এই লাইনটা আমি দিলাম, এই লাইনটার সাথে রাইম করে তুই আমায় আনসারটা দে তো। আমার বাবা আমার সাথে এই খেলাটা অনেক সময় খেলতো, বলতো যে তুমি এটা আমি তোমায় বললাম, এর উত্তরটা তুমি একটু রাইমিং ওয়ার্ড করে আমাকে বলো তো উত্তরটা। আমি সঙ্গে সঙ্গে ভাবতাম, ভেবে আজকে পারিনি, পরের দিন উত্তর দিয়েছি, এরকম হয়েছে। আমার মেয়ে কিন্তু সেটা ভাববেই না, মেয়ে ভাববে হ্যাঁ আমি এক্ষুনি এটা এআই কে জিজ্ঞেস করবো, এআই আমাকে উত্তরটা দিয়ে দেবে। আমি বললাম যে তো আমি তো এআই কে জিজ্ঞেস করতে বলিনি, আমি তোমাকে উত্তরটা বলতে বলেছি। সে বলবে হঠাৎ আমি কেন ভাবতে যাবো, এটা আমি যেখানে আমার চোখের সামনে রয়েছে। ওদের মাথাতেই এটা আসে না যে আমি কেন ভাববো। ওদের লজিকই হচ্ছে যে আমার যখন আছে তখন আমি এটা কেন বলবো। দেখুন, এটা প্রমাণিত যে এআই ইজ রিডিউসিং ক্রিয়েটিভিটি অ্যাজ আ হোল। এটা কিন্তু আমি জেনারেলাইজ করে বললাম, স্পেশালাইজড কেসে বললাম না। দেখুন, স্পেশাল স্টুডেন্টস আর অলওয়েজ দেয়ার, যারা কিন্তু সেটা করবে না, তারা কিন্তু নিজেরাই করবে, তারা একদিন ভাববে, যেটা ডক্টর চক্রবর্তী বললেন। এবং আমরা আইএমইউএম গ্রুপে না সেরকমই টপ 2% স্টুডেন্টসকে পাই, বুঝতে পারলেন? তার বাইরে এই প্রবলেমসগুলো আছে। আগের দিনই কথা উঠছিল, আমাকে একজন জিজ্ঞেস করলেন, একটা কনক্লেভ চলছিল সিআইআই এর, আমাকে জিজ্ঞেস করলেন যে এআই কি ম্যানেজমেন্ট স্টাডিজে ইন্টিগ্রেট করা যায়? 100%। মানে পদে পদে ইন্টিগ্রেট করা যায়। ধরুন আজকে একজন ম্যানেজারকে একজন জিজ্ঞেস করলেন, বা তার কোম্পানির ওনার জিজ্ঞেস করলো যে আমি একটা মুম্বাইতে এই বিজনেসটা করব, কদিনে রিটার্ন অফ ইনভেস্টমেন্ট পাবো। আগে কি করতে হতো, গুগলে সার্চ করব, সব কোম্পানির রিপোর্ট দেখবো, কত বছর ধরে তারা কি পেয়েছে করে একটা টোটাল রিপোর্ট বানিয়ে দেবো। আজকের দিনে তো এআই সফটওয়্যার এগুলো ফাটাফাট উত্তর দেয়। তার মানে যে স্টুডেন্টটা এআই সফটওয়্যার ইউজ করে 1 মিনিটের মধ্যে উত্তর দিতে পারবে যে এই রিটার্ন অফ ইনভেস্টমেন্ট আপনি এতদিনে পাবেন, তাহলে কোম্পানির ওনারের কাছে সে ইজ আ বেটার পারসন, বেটার ম্যানেজার। আচ্ছা, আমি তাই না? এটাতে অ্যাড করতে চাই যে রিসেন্টলি একটা বিশাল একটা নিউজ আইটেম বেরিয়েছে অস্ট্রেলিয়ায়। একটা বিশাল নামি দামি কোম্পানি, আমি কোম্পানিটার নাম বলছি না, আপনারা সার্চ করলেই দেখতে পাবেন, সবাই হয়তো জানেই, যে এআই দিয়ে একটা গভর্নমেন্টের রিপোর্ট, যার জন্য তাকে $4 লাখ দেওয়া হয়েছে, গভর্নমেন্টের একটা রিপোর্ট তৈরি করে দিয়েছে সে কনসালটেন্সি ফার্ম, সেটাতে এআই ইউজ করে ওরকম বানিয়েছে। এআই কিন্তু সেটাতে ভুল উত্তর দিয়েছে। এআই এমন রেফারেন্স দিয়েছে যে রেফারেন্সগুলো এক্সিস্টই করে না, এআই বানিয়ে দিয়েছে। সুতরাং এআই এর উপর পুরোপুরি নির্ভর করা কিন্তু কমপ্লিটলি রং, কমপ্লিট রিস্কি। বিকজ এআই কি উত্তর দেয়, যার উপর ট্রেন হয় সেই উত্তরটা দেয়। এবং ট্রেনিং এ যদি গার্বেজ ডেটার উপর ট্রেন হয়, উত্তরটাও গার্বেজ বা ইনকারেক্ট ডেটা হলে উত্তরটাও ইনকারেক্ট দেবে। সো এআই gives wrong answer with full confidence. সুতরাং এআই always have to be fact checked, always have to be checked, because এআই কিন্তু পুরোপুরি ভরসা করা যায় না। সুতরাং আমিও প্রফেসর চ্যাটার্জিকে বলবো, যারা ছাত্রছাত্রী এআই এর উত্তরটা ফট করে নিয়ে নিচ্ছে, সেটা কিন্তু কমপ্লিটলি ভুল হওয়ার চান্সটা খুব বেশি। সুতরাং ছাত্রছাত্রীরা সবসময় নিজের মাথাকেই ট্রেন করতে হবে, ডেভেলপ করতে হবে, এক্সারসাইজ করতে হবে, ক্যাপাবিলিটি বাড়াতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কিং, ইনোভেটিভ থিঙ্কিং হয়ে, ঠিক আছে লাস্টে একটা যদি একদম আটকে যাচ্ছে, অনেক 1-2 দিন 3 দিন অনেকদিন চেষ্টা করে পারছে না, টিচারকে জিজ্ঞেস করছে হচ্ছে না, বা বন্ধুরাও পারছে না, তখন এআই থেকে উত্তরটা নিতে পারে।
বা যেটা বললাম যে এআই এর সাথে উত্তরটা কম্পেয়ার করতে পারে, যে আমার এরকম মনে হচ্ছে দেখি এআই থেকে কিরকম আসে উত্তরটা। কিন্তু এআই কে কিন্তু মানে এই যে মানে অস্ট্রেলিয়ার এই মানে বিশাল বিখ্যাত নিউজটা, এটাকে ইগনোর করা যায় না। এআই এর হ্যাজ লট অফ লুপহোলস, লট অফ প্রবলেমস, এবং সবচেয়ে বড় প্রবলেম হচ্ছে এআই সেটাই দেবে উত্তর যেটা ওকে শেখানো হয়েছে, যেটা ওকে ট্রেন হয়েছে। এবং আপনারা শুনে আশ্চর্য হবেন, এআই এ আজকে যত চ্যাটবটস আছে, আমার প্রোডাক্টের নাম বলবো না, সেই চ্যাটবটের 80% থেকে 90% ডেটা সিনথেটিক ডেটা। তার মানে হচ্ছে ধরুন আপনার 100টা ডেটা আছে, 10টা জেনুইন ডেটা, বাকি 90টা ওই জেনুইন ডেটার উপর আবার অ্যালগোরিদম লাগিয়ে পারমুটেশন কম্বিনেশন করে বাকি 90টা ডেটা তৈরি হয়েছে। সেই ডেটাগুলো কিন্তু বাস্তবে মানে রিয়ালিটি নয়, সেটা কিন্তু ওই 10টা ডেটার উপর তৈরি হয়েছে 90টা ডেটা। এবার 100% ডেটা ওকে ট্রেন করি আপনি হচ্ছে, বুঝতে পারছেন? এবং এটা যত দিন যাচ্ছে এআই এর অ্যাকিউরেসির জন্য আরো বেশি ডেটা ট্রেন করতে হচ্ছে। সেই ডেটা কিন্তু সিনথেটিক ডেটা, মানে ডেটাটা তৈরি ফ্যাব্রিকেটেড ম্যানুফ্যাকচার্ড ডেটা, তার উপর হচ্ছে। সেই ডেটাটা হয়তো বাস্তবে সম্ভবই নয় এরকম ডেটা, বুঝতে পারছেন? সুতরাং এআই কে একটু সাবধানে ইউজ করা উচিত, মানে নিজের মানে মাথাকে ট্রেন করা, ডেভেলপ করা, ক্রিটিক্যাল থিঙ্কিং করা, দ্যাট ইজ বেটার। হ্যাঁ, সরি না, আমার যেটা বক্তব্য সেটাই, আমার বক্তব্যটা এটাই ছিল যে বারবার যে প্রশ্নটা উঠছে যে এটা করা উচিত এবং ভালো স্টুডেন্টরা তাই করবে, আমার উত্তরটা, আমার বক্তব্যটা সেটাই যে ভালো স্টুডেন্টরা হয়তো তাই করবে, কিন্তু ভালো স্টুডেন্ট এই 2% বা 3%-এর বাইরে বেরিয়ে যদি দেখি, তাহলে কিন্তু আজকের দিনে স্টুডেন্টরা এআইকে পাগলের মতো ইউজ করছে এবং এআইকে এমনভাবে ইউজ করছে যেখানে তারা তাদের ক্রিয়েটিভিটিটাকে একদমই কাজে লাগাচ্ছে না। সেটার থেকে একটু বেরোতে হবে। আমি আপনার এখনো দ্বিতীয় যে প্রশ্নটা করেছিলেন, না, আমার দ্বিতীয় প্রশ্নটা এখনো চলছে। সময় কি আছে? সময়টা কমে গেছে। ওকে, ঠিক আছে, তাহলে আমরা পরের দিন বিশ্বজয় চট্টোপাধ্যায়কে নিশ্চয়ই এই প্রশ্নটা করবো, কিন্তু ছোট্ট করে একটা জিনিস আমি শুধু, যেটা ফান্ডামেন্টাল ম্যাটার। স্যার, আপনি বিস্তর পড়াশোনা করেছেন, মানে আপনি ফ্লাইটে যাতায়াত করছেন, এমনকি কোনো একটা অনুষ্ঠানে যাচ্ছেন, তখনও আপনার মগজের মধ্যে কিন্তু পড়াশোনা করছে। সেটা তো ছেলেবেলার শিক্ষা থেকে। হ্যাঁ, আমি সেটাই উত্তরটায় আসছিলাম যে দেখুন, আমি পড়াশোনা যখন করেছি সেই সময় পড়াশোনা করাটা একটা মানে ওয়াজ দ্য প্রাইমারি থিং, সেটাই ছিল টপ 1 to 2%, বাকি সব কিছু মানে অন্য ছিল। কিন্তু মুশকিল হচ্ছে যে 1-2% মধ্যে থাকতো। আর আজকের দিনে এত হাজারো জিনিস আছে যে ওটা ডিফিকাল্টি হয়ে গেছে, বাচ্চাদের সব কিছু ম্যানেজ করে চলতে হবে। তবে হ্যাঁ, পড়াশোনা তো এখনো সবাই যারা করে তারা খুবই সিনসিয়ারলি করে, গুরুত্বপূর্ণভাবে সেটাকে নিয়েই করে। আমার মনে হয় যে পড়াশোনার মানে গুরুত্ব কোনোদিনই কমে যাবে না, সবসময় গুরুত্ব তার জায়গায় থাকবে। এবং আমি সবসময় ছেলেদের বলবো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স থেকে থাকুক, কিন্তু সেই কিন্তু পৃথিবীতে এগিয়ে যাবে যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের সাথে সাথে নিজের ইন্টেলিজেন্স এবং ক্রিয়েটিভিটিকে কাজে লাগাতে পারবে। তার ক্রিয়েটিভিটির সাহায্যে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সকে বেটার কাজ করাতে পারবে। ফলে নিজের ক্রিয়েটিভিটিকে কখনোই জলাঞ্জলি দেওয়া উচিত না, ছেড়ে দেওয়া উচিত না, রিলাইং অন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স। দুজনেই কিন্তু জানালেন না যে তারা তাদের স্কুল লাইফ থেকে হায়ার এডুকেশন এবং ডক্টরেট, পোস্ট ডক্টরেট করলেন কি করে। দুজনেই কিন্তু আপনাদের উৎসাহ দিলেন প্রবল। ফলে সরোজবল্লভ দাস মশাই, আমাকে কিছু মনে করবেন না, পরের এপিসোডের জন্য আপনাকে অপেক্ষা করতে হবে। তার কারণটা হচ্ছে অত্যন্ত পরিষ্কার যে এরা যে পরিমাণ পড়াশুনো করেছেন এবং যেভাবে এরা এদের জীবন কাটিয়েছেন সেটা বড় কঠিন, আবার সেটাকে তারা ইজি করে নিয়েছে। তার জন্য এআই এর দরকার হয়নি, তখন এআই ছিলই না, দরকার হবে কি। ফলে আপনারা প্রণম্য এবং আপনাদের কাছে শ্রদ্ধার শেষ কথাটুকু আমার পর্যন্ত নেই, কিন্তু আমি কথা দিচ্ছি যে আমরা আগামী শনিবার দিন এনার দুই অধ্যাপককেই জানতে চাইব যে যেহেতু থার্ড সেমিস্টারটা বেরিয়েছে, ছাত্রছাত্রী প্রথম বছর বলে নার্ভাস হয়ে গেছে, সুতরাং এরা জানাক না যে এরা কিভাবে পড়াশোনা করেছে বা এই সেমিস্টারের গ্যাপটা থাকলে কতটা ক্ষতি হতে পারে, কতটা ভালো হতে পারে। তার জন্য তৃতীয় আলোচনাতে আমরা যাব, সেটা সামনের শনিবার অর্থাৎ 22 তারিখ। আজকের মতো বিদায় নিতে হচ্ছে।